স্বাগতন্য পক্ষে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে আমরা কথা বলি। নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। 40 বছর বয়স একটা ঘন্টার মতো যা মনে করিয়ে দিতে থাকে যে পরিবর্তন আসছে, বিশেষত নারীর জীবনে। মেনোপজ বা শারীরিক পরিবর্তন ছাড়াও আসে মানসিক নানান পরিবর্তন। এ সময় এসে হরমোনাল নানা পরিবর্তনের কারণে কখনো কখনো ভঙ্গুর হতে পারে নারীর জীবন। কিন্তু এই ভঙ্গুরতাকে কি অর্জন ও সাফল্যে রূপান্তরিত করা সম্ভব নয়? 40 তো একই সাথে নানান অর্জনেও পূর্ণ থাকে। আজ অন্যপক্ষে আলোচনার বিষয় 40-এর পর কেমন হয় নারীর জীবন, এই বিষয়। সাথে আছেন লেখক সাংবাদিক শাহনাজ মুন্নি এবং আছেন ন্যাশনাল ট্রমা কাউন্সিলিং সেন্টারের প্রধান ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ইসমত জাহান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমার এই অনুষ্ঠানে। নারীর ওয়েলবিং নিয়ে এখন অনেক কথাবার্তা হচ্ছে, এর পেছনেও নানান বিষয় নিশ্চয়ই আছে, আমরা সেদিকে না যাই। আমি শাহনাজ মুন্নি আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে বলছিলাম যে একটা ঘন্টার মতো, একটা ঘন্টার আওয়াজ মনে করিয়ে দিতে থাকে যে আসছে পরিবর্তন, আসছে পরিবর্তন আসছে। 40-এর পর আসলে কেমন জীবন, যদি আপনি আপনার অভিজ্ঞতা থেকে একটু বলেন। অনেক ধন্যবাদ। এটা তো খুব স্বাভাবিক, মানুষ যখন জন্মায় তারপর প্রতি বছরই তার সময় গড়াতে থাকে। মানুষের জীবনে অনেকগুলো মাইলস্টোন আছে, যে একটা সময় 16, আমরা ধরি আর কি 16, 20, 30, 40। প্রথমে মনে হয় যে খুব যখন 40-এর কাছাকাছি আমরা চলে আসি, হুট করে মনে হয় 40 হয়ে গেল, মানে সময় এত তাড়াতাড়ি চলে গেল। কিন্তু ওই সময়টা আসলেই এক ধরনের পরিপূর্ণতা তো আসেই, কারণ ততক্ষণে মানুষ তার সংসার জীবন শুরু করেছে, তার চাকরি জীবন শুরু করেছে এবং একটা পর্যায়ে পৌঁছে গেছে। কিন্তু সেই সময় ক্যারিয়ারেরও একটা পর্যায়ে পৌঁছে গেছে। সেই সময় বয়সটা যখন টিকটিক করে ঘন্টা বাজায়, তখন 40-এ একটা জিনিস হয়, শারীরিক পরিবর্তনের কথা আপনি বললেন। হঠাৎ করে চশমা নিতে হয়। 40-এ চালসের কথা বলে, চোখে একটু ঝাপসা লাগে, চশমা চোখে লাগে। 40 এলে পরে শারীরিক পরিবর্তনের কথা আপনি বলেছেন। শরীরবৃত্তীয় পরিবর্তনটা আবার মানুষের মনের উপরও প্রভাব ফেলে। মনে হয় বুঝি ফুরিয়ে গেল, মানে আমার জীবন শেষ হয়ে গেল। আমার একটা জিনিস একটু আমি ধরিয়ে দিই শাহনাজ মুন্নি, আমাকে একজন বলেছিলেন যে 40-এর নবীয়ত প্রাপ্তি হয়েছিল আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ফলে 40 খুব সিগনিফিক্যান্ট একটা বয়স। মানে এমনি এমনি 40 বছর আসলে, মানে ধর্মেও যে আছে, মুসলমান ধর্মে এটা আসলে এমনি এমনি আসেনি। এই বয়সটাকে খুব সিগনিফিক্যান্ট ধরা হয় বলেই কিন্তু মানে তখন আসলে মানুষ পরিণত হয়। আমার মনে হয় তার অনেক পরিপূর্ণতাও আসে বটে। পরিণত হয় এই অর্থে যে আমরা সবসময় বলি না যে অনেক কিছু আমরা তখন বুঝতে শিখি, আমাদের অভিজ্ঞতা হয়, আমাদের একটা পরিপক্কতা আসে, আমাদের জীবনে একদম অস্থিরতাটা কমে যায়, অনেক কিছুই আমরা সেটেল করে ফেলি লাইফে। মানে আমি তখন জানি যে আমার জীবন এখন এইটা, আমি এরপরে এই পথে যাব। তখন কিন্তু আমার যেমন খুব অপরিচিত পথ না, কারণ যৌবনের শুরুতে যেটা হয়, মানে ক্যারিয়ারের শুরুতে যেটা হয়, তখন আমি কোথায় সেটেল করব, চাকরি কি হবে, আমার ফ্যামিলি কি হবে, আমার ক্যারিয়ার কি হবে, এইসব নিয়ে আমরা নানা রকম টানাপোড়েনের মধ্যে থাকি। 40-এ যেমনই হোক, যেভাবেই হোক, আমরা কিন্তু একটা জায়গায় জায়গায় চলে আসি। হ্যাঁ, আমি একটু ইসমত জাহান আপনার কাছে যদি ফিরি, যেটা শাহনাজ মুন্নি বললেন সেটা আসলে আমরা সেভাবেই দেখি মোটামুটি, যে 40 মানে এক ধরনের স্থিরতা। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে 40 মানে বরং শুনতে পাই আমরা যে 40-এর পরে হরমোনাল নানান, আমি ইমব্যালেন্স বলবো না, নানান ধরনের পরিবর্তন হয়, যে কারণে যার আসলে স্থির হওয়ার কথা সে আসলে ভেতরে ভেতরে অস্থির হয়। সেটা হয়তো বোঝা যায় না, কারণ 40-এর কোনো নারী বাংলাদেশে খুব অস্থিরতা প্রকাশ করার মতো সাহসও হয়তো দেখাবেন না। হ্যাঁ, এই বিষয়টা যদি একটু বলেন। আচ্ছা, থ্যাংক ইউ শাহনাজ মুন্নি আপা, তো সুন্দর করে বলেছেন। আর থ্যাংক ইউ উর্মি আপা। বিষয়টা হচ্ছে যে 40 যখন পার হয়ে যায়, তখন সে ক্যারিয়ারের দিক থেকে, আপার কথা থেকে যদি বলি, মিড লেভেলে থাকে, একদম কিন্তু আপার ইসে চলে যায় না। পাশাপাশি সংসারের ক্ষেত্রে যদি আমরা দেখি, একজন নারী তখন তার চাইল্ড অলরেডি হয়ে গিয়েছে, তারা হয়তো স্কুল শেষ করে ফেলেছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, বা স্কুলের শেষ পর্যায়ে বা কলেজের শেষ পর্যায়ে যাচ্ছে, তো স্বাভাবিক নিয়ম অনুযায়ী তখন একদিকে একাকিত্ব বোধটা আসে, পাশাপাশি হচ্ছে হাজব্যান্ডের সাথে
শুরুর দিকে কিন্তু একটা রোম্যান্সের ব্যাপারটা থাকে, তারপর কিন্তু একটা টানাপোড়েন, যুদ্ধ, এই জিনিসগুলো চলতে থাকে। 40-এ এসে দুজনকে বুঝতে শিখে, পাশাপাশি আবার যেহেতু এই সময় আমরা যদি শারীরিক পরিবর্তনটা অনেক বড় হয়ে যায়, তো এই সময় আমরা দেখতে পাই যে আমাদের কিছু হরমোনাল চেঞ্জ আসে। 40 হওয়া মানেই হচ্ছে হরমোনাল চেঞ্জ আসবে, এটা প্রাকৃতিক নিয়মেই আসছে। হয়তো ক্লাইমেট ওয়াইজ আর কি, ক্লাইমেট চেঞ্জের কারণে জিনিসটা হয়তো এখন আর্লি আসছে, কারো ক্ষেত্রে হয়তো লেটে আসছে। প্লাস হচ্ছে আমাদের লাইফস্টাইলের কারণেও কিন্তু এই বিষয়টা হচ্ছে। 40 আসলে আমাদের যেটা আমরা দেখতে পাই, ফার্স্ট হচ্ছে আমাদের এস্ট্রোজেন হরমোন, যেটা সেই হরমোনটা কমতে থাকে। আর ওই হরমোনটা যখন কমতে থাকে অটোমেটিকলি, আর আমার যে প্রোজেস্টেরন হরমোন, যেটা আমাদের ওভারি থেকে নিঃসরিত হয়, সেই হরমোনটাও আস্তে আস্তে কিন্তু কমতে থাকে এবং আমাকে নক করতে থাকে। আমি এক ধাপ, আমি যে ধরেন পিউবার্টি পিরিয়ড বা বয়সন্ধিকালীন পিরিয়ডে যে আমি নারীত্ব অর্জন করছিলাম আস্তে আস্তে, সেই নারীত্বর জায়গাটাতে আমার একটা বাধা লাগে। এবং এই জায়গাটা নিয়ে আমরা যেহেতু মেন্টাল হেলথ ফিল্ডে আছি, আমরা দেখি যে মেয়েদের মধ্যে একটা শঙ্কা কাজ করে। কারণ হচ্ছে আমার যখন এই হরমোনটা কমে যায়, যেমন এস্ট্রোজেন হরমোন কমলে যেটা হচ্ছে আমার অস্থিতে আর কি ভঙ্গুরতা দেখা যায়, কারণ হচ্ছে আমার যে বোন ডেনসিটি সেটা কমে যায়। পাশাপাশি যেটা হচ্ছে আমার মুডের উপর এটা একটা প্রভাব ফেলছে। সাথে সাথে প্রোজেস্টেরন হরমোনের ফলে কি হচ্ছে, আমার ওভারি থেকে যখন প্রোজেস্টেরন হরমোন কম সিক্রেশন হচ্ছে, সাথে সাথে আমার কিছু অসুবিধা হয়। যেমন ইউটেরাসের যে একটা কভার থাকে, 3টা লেয়ার থাকে, ওই কভারের মধ্যে নানা ধরনের জটিলতা দেখা যায়। আপনারা শুনবেন অনেকের হচ্ছে স্পটিং হয়, তারপর হচ্ছে মেনোপজের স্টেজে যাওয়ার আর কি, মেনোপজে যে 40-এই চলে যাচ্ছে না, নট নেসেসারি, একটা নারী 55-এও যেতে পারে, বাট স্টার্টিংটা হয় তার ইরেগুলার মেনস্ট্রুয়েশন হচ্ছে, তারপর হচ্ছে সেক্স ড্রাইভটা কিন্তু কমে যাচ্ছে, অনেক সময় আবার অনেকের কিন্তু সেক্স ড্রাইভ বেড়ে যাচ্ছে। আমি কেস দেখার ক্ষেত্রে যেমন দেখেছি যে অনেক নারী বলেছে আর্লি এজে আমি অত বেশি আর কি এটাকে এনজয় করতে পারিনি, বাট এখন আমার খুব আর কি জিনিসটা আমি এনজয় করতে পারছি। এই জায়গাটায় যখন হাজবেন্ড যদি তার থেকে এজ গ্যাপ থাকে, তখন কিন্তু আবার একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। আমি এই জায়গাটাতে একটু আসি শাহনাজ মুন্নি, যে এইখানে তো আসলে শুধুমাত্র শারীরিক ব্যাপার না, কিছু কিছু মানসিক ব্যাপারও বটে। এই যে মানে একজন নারীর যেই অবদমন, এবং 40-এ এসে কি আসলে সে বলার মতো সাহসটা, আমরা যদিও বলছি যে 40 মানে স্থিরতা, 40 মানে অর্জন, হ্যাঁ, কিন্তু সে কি আসলে এই যে তার যদি একটা শারীরিক কোনো একটা চাহিদার বিষয় ঘটে, সেটি কি আসলে সে বলার মতো সাহস বা বলার মতো পরিস্থিতি আমাদের সমাজে রয়েছে? পরিস্থিতি তো আমাদের সমাজে নেই। আমাদের সমাজে যেটা করা হয়, 40 মানেই মনে করা হয় এই নারীর সব শেষ। সে এখন ঘোমটা টোমটা দিয়ে একদম 40 মানে 45 হতে পারে, বা 45, এখন আর তার জীবনের এত রং লাগানোর তো কিছু নেই, এত রং ঢঙের কি আছে এরকম কিন্তু সমাজে বলা হয়। এবং সেই সময় যে মুড সুইং এর ব্যাপারগুলো ঘটে, অনেক সময় সমাজের লোকজন কিন্তু সেটা, সমাজ কেন পরিবারের লোকজনই বুঝতে পারে না, তাদের কাছে কিন্তু অচেনা মনে হয় যে মা এরকম ছিল, বা স্ত্রীকে আগে তো কখনো এরকম দেখিনি, অথবা ভাবি, হ্যাঁ ভাবি, চাচা, খালা যারা আছেন তারা বলতে পারে যে এরকম কেন। আবার 40 মানেই মনে করা হয় আচ্ছা এখন একটু সে কম সাজবে, এখন সে একটু ধর্মে কর্মে মন দিবে, বা সাজলে তখন আবার তাকে এক ধরনের ট্রল করা হয়। আমাদের সমাজে তো আমাদের একটা মানে ধারণা আছে, ওই যে পুরীতে বুড়ি বলে একটা ধারণা ছিল, সেটা এখন 40-এ শিফট করেছে আমার মনে হয়। এখন মনে করে 40-এ বুড়ি, হ্যাঁ, কিন্তু আসলে তো তখনও তার শারীরিক সক্ষমতার কোনো ঘাটতি হয় না। এই যে বললো যে নানা রকম আরো নতুনভাবে নতুন অ্যাডভেঞ্চারে যাওয়ার আসলে 40 সময়, আমি এটা মনে করি। কিন্তু তার এই পরিবর্তনগুলো সমাজ, সংসার, পরিবার আসলে ঠিকমতো নেয় কিনা বুঝতে পারে না, ভুল বোঝে, তাতে নারীটি আরও বেশি হয়তো মন খারাপ হয়ে যায়, বিষাদাচ্ছন্ন হয়ে যায়, হতাশ হয়ে পড়ে, এবং তারও তখন মনে হতে থাকে তাহলে কি আমার সব শেষ হয়ে গেল। যখন কেউ ভাবে যে আমার সব শেষ হয়ে গেল, তখন কিন্তু তার উদ্যমটা আর থাকে না। মানে এই সব শেষ হয়ে যাওয়াটা যতটা না আসলে তার নিজের থেকে, তার থেকে বেশি চাপিয়ে দেওয়া তার আশেপাশে। আমি আবারও ফিরবো, একটা বিরতির সময় পৌঁছে গেছি, ফিরে আমি নিশ্চয়ই আপনাদের কাছে আবারও আলোচনায় ফিরছি। অন্য পক্ষে একটা বিরতি, এবার সাথেই থাক। আবারও স্বাগত জানাচ্ছি অন্য পক্ষে। আজ কথা বলছি 40-এর পর কেমন হয় নারীর জীবন, এই বিষয়ে। ইসমত জাহান বলছিলেন শাহনাজ মুন্নি মুড সুইং এর ব্যাপারটা, এবং এই মুড সুইং এর ব্যাপারটা বলছিলেন যে পরিবারের লোকজনও বোঝে না, এবং মনেই করা হয় যে এটা হচ্ছে যে সেই নারীটি খিটখিটে হয়ে গেছেন, সেই নারীর
ঢং হয়েছে, এই টাইপের বিষয় দিয়ে আমরা সংজ্ঞায়িত করি। জি আপা, বিষয়টা হচ্ছে এরকম, আমি রিসেন্টলি একজন ক্লায়েন্ট এসেছেন, তো ক্লায়েন্টের যে পার্টনার তিনি বলছিলেন যে ওর এখন কিছুই করে না, হ্যাঁ ওর মনে হয় আর কি কোনো কিছু না করে ওকে যদি শুয়ে থাকতে বসে থাকতে বলে সেটাতেই ও আনন্দ পায়। হ্যাঁ, তো তারপর আমি যখন ওনার সাথে ইন্টারভিউ করলাম তখন দেখলাম যে ওনার 1 বছর ধরে মেনস্ট্রাল সাইকেল বন্ধ, পাশাপাশি তাদের একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসও হঠাৎ করে, একটা হ্যাপি লাইফ থেকে হঠাৎ করে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। সব কিছু মিলিয়ে তার এখন শারীরিকভাবে খুবই ল্যাথার্জিক ফিল করে, অ্যাংজাইটি তার অনেক বেড়ে গিয়েছে আর কি বেশ ভালো মাত্রায়, এবং সাথে সাথে ফ্রাস্ট্রেশন তৈরি হয়েছে এখন, এবং তার সেক্স ড্রাইভটাও কিন্তু আর আগের মতো নাই। তো এটা নিয়ে তার আবার শঙ্কা যে আমার হাজবেন্ড আবার অন্য কোথাও ঝুঁকে যাবে কিনা, এটা যেমন ভয় আছে। আবার আমরা অনেক ক্লায়েন্টের ক্ষেত্রে দেখেছি যে হাজবেন্ডের সাথে তাদের ফিজিক্যাল যে একটা ইন্টারকোর্স বা রিলেশনশিপের যে ব্যাপারটায়, সেখানে যখন ডিসস্যাটিসফাইড হয় তখন দেখা যায় কি তারা কিন্তু সার্চ করে, নট নেসেসারি ফিজিক্যাল একটা কন্ট্যাক্ট, এটা কিন্তু সাইকোলজিক্যালও, আমাদের সাইকোলজিক্যাল নিডটা অনেক বেশি থাকে, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই থাকে। আমি চাই একটু কেয়ার করবে, আমার একটু খোঁজ নিবে, বা আমাকে একটু রেসপেক্ট করবে। এই জায়গাটা যখনই আমি পাই না তখন কিন্তু আমরা কি করি, ঝুঁকে যাই আরেক দিকে। হ্যাঁ, আর এই ঝুঁকে যাওয়াটা ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি আমাদের এখন তো ভার্চুয়াল প্ল্যাটফর্ম হয়েছে, আমরা কম বেশি শিক্ষিত অশিক্ষিত বা যে কোনো আর কি গ্রাম থেকে শুরু করে আমি যদি শহর কেন্দ্রিক দেখি, সবাই কিন্তু এখন খুব ফেসবুক, ইমো, তারপর আরো অনেক ধরনের সোশ্যাল মিডিয়া আছে, খুবই আর কি, এবং ওখানে খুব দ্রুত আর কি দেখা যায় যে তখন বয়সটাও কিন্তু বাধা মানছে না। দেখা যায় অনেক সময় জুনিয়র যারা বয়সের থেকে ছোট ওই ছেলেরা তাদেরকে যদি নক করছে, তখনও কিন্তু সে অনেক সময় ওই জায়গাটায় সাপোর্টটা পাচ্ছে, তখন কিন্তু সে তার প্রতি ঝুঁকে যাচ্ছে, বা তার থেকে আমি আপনার কাছে ফিরবো আবারও, তো তাহলে এখান থেকে বের হওয়ার পথ কি, আমি ফিরবো যে জিনিসটা বলছিলাম শাহনাজ মুন্নি, যে 40-এর পরে একজন নারী ইনভেস্ট করতে প্রস্তুত থাকেন, যেটি আমরা বিরতির সময় বলছিলাম, সব ধরনের ইনভেস্ট, হ্যাঁ সব ধরনের ইনভেস্টমেন্ট, সেটা পয়সা করিও হতে পারে, মানসিকভাবে হতে পারে, শারীরিকভাবেও হতে পারে, কারণ সে তখন স্বাধীন হয়, সে তখন স্বয়ংভূ হয়, তখন সে আসলে কাউকে অত ভয় করে চলার কথা ভাবে না। এই সুযোগটা অনেক সময় যারা ম্যানিপুলেটর তারা গ্রহণ করে, সেটাই এটাকে আসলে না, ওই যে মানসিক একটা অস্থিরতা তৈরি হয়, একটা হাহাকার বোধ জন্মায়, মনে হয় যেন কি যেন নাই, কি যেন হারিয়ে ফেললাম। তখন সে ওই যে কি চায় যে অন্তত মানসিকভাবে কারোর সঙ্গে একটু মত বিনিময় করা, কেউ তাকে একটু বুঝুক, কেউ তাকে একটু ভালো কথা বলুক, কেউ তাকে একটু প্রশংসা করুক, যাতে সে শান্তি পায়, ওটা সে চায়। এবং ওটা খোঁজার জন্য সে নানাভাবে যায়। এখন তো সোশ্যাল মিডিয়া খুব আমাদের অ্যাভেলেবল, সোশ্যাল মিডিয়াতেও কিন্তু সেই নারীদের পদচারণা আছে। এবং সত্যি বলতে কি, কখনো হয়তো সে ভালো সঙ্গী পায়ও, যার সঙ্গে সে মানসিকভাবে বিনিময় করতে পারে, কিন্তু কখনো কখনো হ্যাঁ কখনো কখনো আবার সেটা ম্যানিপুলেটও হয়, কখনো কখনো এক্সপ্লয়েটও হয়। কারণ অনেকে তাকে তার এই যে চাওয়াটাকে, তার এই আকাঙ্ক্ষাটাকে, তার এই বাসনাটাকে ভুল বোঝে, এবং সেটাকে নিয়ে মানে এক ধরনের খেলা করে, একটা এক্সপ্লয়েটিং অ্যাটিটিউডের মধ্যে তাকে নিয়ে যায়, তখন কিন্তু তার আঘাতটা আরো বেশি হয়। তো ওই সময়টা আসলে কিভাবে মানুষ শান্তি পাবে, এটা একটা বড় প্রশ্ন। আমি সেই প্রশ্ন আপনার কাছে আসবো। আমি ইসমত জাহানের কাছে একই প্রশ্ন, এই হাহাকার অস্থিরতার কথা বললেন শাহনাজ মুন্নি, এর থেকে তাহলে বের হওয়ার উপায় কি? মানে 40-এ আমি মোটামুটি আমি সফল, মোটামুটি আমার অ্যাচিভমেন্ট আছে, আমার সেটেলড, আমার সন্তান, পার্টনার সবকিছু মোটামুটি সেটেল, কিন্তু আমার ভেতরে যেই হাহাকার ছিল, অস্থিরতা আছে বা ছিল, সেগুলো রয়েই গেছে। তাহলে এগুলোকে আসলে মোকাবেলা করার পথটা কি? আচ্ছা, এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের যে পার্টনার থাকে তার সাথে আমরা খোলামেলা আলোচনা করতে পারি। অনেক সময় দেখা যায় পার্টনাররা সমালোচনা নিতে পারেন না, সেটা আমি আমার ক্ষেত্রেও নিতে পারবো না, বা আমার যে পার্টনার তাকে বলছি সেও হয়তো নিতে নাও পারতে পারে। তো সেই ক্ষেত্রে হয়তো তাদের মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে যেতে হয় অনেক সময়, যদি এটা খুব ক্রিটিক্যাল বা খুব বেশি কনফ্লিক্টিং হয়। আর আদারওয়াইজ যেটা হয়, আমাদের কিন্তু ধরেন মিড এজে আমাদের একটা ফ্রেন্ড সার্কেল থাকে, আমাদের একটা ফ্যামিলি আদার্স মেম্বার থাকে, মানে তখন বন্ধুরা এক ধরনের সাপোর্ট হিসেবে কিন্তু খুব ভালো কাজ করে। কারণ 40 হয়ে গেলে কি হয়, আপনি কিন্তু খুব স্বাচ্ছন্দ্যও ফিল করেন, নট নেসেসারি আপনার ওই যে আগে ছোটবেলায় যে হেজিটেশনগুলো থাকতো ওই সময় কিন্তু আর হেজিটেশনটা থাকে না, আপনি অনেকটা কনফিডেন্ট থাকেন। সো কনফিডেন্টলি আপনি যখন আপনার ফ্রেন্ডের কাছে শেয়ার করছেন, পজিটিভ দিক থেকে কিন্তু আপনি ওই দিক থেকে কিন্তু সাপোর্টটা পাচ্ছেন। কারণ আমার নিডটা হচ্ছে ইমোশনাল সাপোর্ট, তো ইমোশনাল সাপোর্ট আমি আমার ফ্রেন্ডদের কাছ থেকে নিতে পারি, আমার ফ্যামিলি মেম্বার, আদার্স, হ্যাঁ আমাদের কিছু টক্সিক রিলেটিভস থাকে তাদের কাছ থেকে না, এটা তো
পরবর্তীতে আসলে তো সে তার ওই ম্যাচুরিটিটা এসে তার যায়। মানে আমি যদি ছোট করে বলি, আপনি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে 1 নাম্বার পরামর্শ দিচ্ছেন বন্ধুদের সঙ্গে থাকার, আর নেটওয়ার্কিংটা আর কি বাড়ানো আর কি, যাতে করে হচ্ছে তারপর হচ্ছে সে যদি কর্ম আর কি সে যদি কাজ করে বা শখের কাজ হ্যাঁ করা। হ্যাঁ হ্যাঁ শখের কাজটি যে কোনো, করা। হ্যাঁ শখের কোনো কাজ করা। তারপর ধরেন তার তো একটা ভালো লাগার জায়গা হয়তো এক সময় ছিল, সেই জায়গাগুলোকে চর্চা করা। যেমন আগে হয়তো সে গান গাইতো, কিন্তু সংসারের চাপে হয়তো সে আর করতে পারে না, বা পেশাগত চাপে। তো সেই জায়গাটায় ইনফ্যাক্ট সে যে পেশা জগতে আছে বা পেশাগত যে তার ফ্রেন্ড সার্কেল বা কলিগ যে আছে তাদের সাথেও কিন্তু একটা রিলেশনশিপ সে তৈরি করতে পারে। Okay. হ্যাঁ, তারপর ট্রাভেলিং করতে পারে। ঠিক হ্যাঁ, আছে। তার মানে আমরা পাচ্ছি নেটওয়ার্কিং, পাচ্ছি শখের কাজ করা, শখের চর্চা করা, নিজের যে কাজটি সেটি আরো ভালোভাবে করা, এবং ট্রাভেলিং বা এই জাতীয় বিষয়গুলো আপনি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে দিচ্ছেন পরামর্শ। শাহনাজ মুন্নি, একজন লেখক হিসেবে আপনি আসলে কি পরামর্শ দিবেন? এই হাহাকার, এই অস্থিরতা, এটার সাথে নিজের বোঝাপড়াটা হ্যাঁ, কিভাবে করা প্রথম উচিত? কথা হচ্ছে যে এগুলো তো খুবই দরকার, এই যে বন্ধুদের সাথে মেলামেশা করা। আরেকটা হচ্ছে আমার মনে হয় নিজেকে একটু দেখা, মানে নিজের দিকে তাকানো, একটু চুপচাপ বসে নিজের কি ভেতরে কি হচ্ছে সেই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করা। আমি বুঝলাম যে আমার এখন খারাপ লাগছে, আমার অস্থির লাগছে, আমার একটা ইমোশনাল সাপোর্ট চাচ্ছি আমি। তখন আমি বক্সে খুঁজবো নাকি অন্য কিছু না, করবো? তখন আমি আসলে নিজের মধ্যে একটু ডুব দেব, আমি চুপচাপ একটু নিজেকে দেখব, আমি বোঝার চেষ্টা করব যে আমার এই চাওয়াটা, আমি এখন কোথায় আছি, আমি যদি এটা চাই আমার কি হবে, এবং কেমন করে আমি আসলে আমার এই জিনিস আমি নিজেই সমাধান পেয়ে যাব আমার মধ্যে, আমি যদি নিজের মধ্যে ডুব দিতে পারি। সেই জন্য আমার একটু শান্ত হতে হবে, অনেকটা ওই যে কচ্ছপের মতন আমার নিজের ভিতরে গলা ঢুকিয়ে আমি আমার নিজের খোলসের মধ্যে যেয়ে আমাকে দেখব, এবং আমি আমার নিজেকে বলবো যে ইয়েস আই এম 40 নাও, অ্যান্ড আমি এখন স্বাধীন নারী, আমি এখন স্বনির্ভর নারী। এখন যখন আমি কিছু চাইবো, আমার মনের চাওয়াগুলো কি, আমি কি পাইনি সেই জিনিসগুলো আমি খুঁজে বের করব, আর আমি কি পেয়েছি। ইনফ্যাক্ট এটাও কিন্তু দেখার বিষয় যে হোয়াট ইজ মানে আমার আর্ন কি, আমার অর্জন কি, এই 40 এসে আমি কোথায় এসেছি। আমি নিজের দিকে যদি তাকাই যে আমার কিন্তু অনেক প্রাপ্তি, আমার সন্তান আছে, আমার সংসার আছে, আমার ক্যারিয়ার আছে, আমার বাবা মা যদি বেঁচে থাকে আছে, আমার বন্ধু আছে, খুব ভালো বন্ধু আছে, এরকম করে আমি যদি আমার ব্লেসিংগুলো কাউন্ট করি, আমি যদি তারপরে ভাবি যে আচ্ছা আমি আরো Blessing count কি করলে করতে, ব্যাগেজটা কম লাগে। অনেক কম লাগে। এবং আরেকটা জিনিস যে আরও আমি কি পেতে পারি সামনে, আমার আরও হয়তো আমি 30 বছর বাঁচবো, 40 বছর বাঁচবো, আমি এই সময়টা কি করব, একটা প্ল্যানিং করা। Okay. হ্যাঁ, সেই প্ল্যানিংটাও রাখা, সেই তাহলে প্ল্যানিংটাও হয়তো হতাশা কম আসবে। কম আসবে। একদম এক লাইনে যদি আপনি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে বলেন, এই যে নিজের মধ্যে ডুব দেয়া, এই ডুব দেওয়ার নিশ্চয়ই একটা প্রক্রিয়া আছে, একেবারে বৈজ্ঞানিক প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটি কি? এটাকে বলে হচ্ছে মাইন্ডফুলনেস আর কি। আমি যা সেটাকে একসেপ্ট করে নেওয়া, আমি একজন হিউম্যান বিং, তো আমার ভালোও থাকবে মন্দও থাকবে। যে জিনিসটা আমি এখনো আর কি মডিফাই করতে কখনো পারবো, ব্যর্থ হব, কখনো হ্যাঁ ঠকে কখনো যাব, এটাই থাকবে। হ্যাঁ। এটা হ্যাঁ আর কি একটা অ্যাজ এ হিউম্যান বিং আমার কিছু আর কি অর্জন থাকবে, কিছু লিমিটেশন থাকবে, বাট ওই লিমিটেশনটাকে আমি ওভারকাম করার মতো বা কিছুটা মডিফাই করার আর কি কমিয়ে আনতে পারি কিনা সেই জায়গাটা দেখা। তার মানে হচ্ছে আমাকে গোল ওরিয়েন্টেড কাজ করা, এবং গোল ওরিয়েন্টেড কাজ করার ক্ষেত্রে খালি আমি যে রোবোটিকভাবে কাজ করে যাব নট নেসেসারি, আমি সাথে সাথে আমাকে স্পেস দিব। আপা যেটা বলছিলেন খুব ভালো করে বলছিলেন যে নিজেকে সেলফ অ্যানালাইসিস করা, হ্যাঁ যে আমি আসলে কোন কারণে কোন জিনিসটা করি, কারণ আমি হয়তো এই জিনিসটাতে রাগ করছি না, অন্য জিনিসটাতে রাগ করছি, বা এই জিনিসটা আমি খুব ভালোভাবে পারফর্ম করতে পারছি। আমরা যখন ডিপ্রেশনে থাকি বা অ্যাংজাইটিতে থাকি তখন কিন্তু আমরা আমাদের পজিটিভ সাইডগুলো খুব একটা দেখতে পাই না, তখন আমরা পুরো ওয়ান সাইডেড ভিশন হয়ে যায়, সব সময় নিজেকে পছন্দ হয় না, নিজেকেই ভালো লাগে না, শেষ করে দিতে ইচ্ছা করে। আপনারা হয়তো জানেন যে সারা ওয়ার্ল্ডে কিন্তু পুরুষদের সুইসাইড রেটটা বেশি, কিন্তু আমাদের দেশের প্রেক্ষিতে আমরা যদি দেখি, আমাদের দেশের প্রেক্ষিতে কিন্তু নারীদের মোট কথা suicide নিজেকে rate- পছন্দ করার বিষয়টি নিজেকে একেবারে ভালোবাসতে হবে। ভালোবাসার তাহলে- বিষয়টি একদম এক লাইনে যদি কিছু যুক্ত করেন। অনেকখানেই বলা হয়ে গেছে, নিজেকে ভালোবাসতে তো হবেই, আর নিজেকে দোষ দেয়া যাবে না। হ্যাঁ, Gaslight করা যাবে না না, নিজেকে। নিজেকে ভালোবাসতে হবে এবং নিজের কাজগুলোকে আপনার তারিফ করতে হবে, প্রশংসা করতে হবে যে আমি যা পেয়েছি কম কিন্তু পাইনি। আরেকটা জিনিস হচ্ছে এই যে নিজেকে সময় দেয়া, স্পেস, একটা নিজের জন্য আমরা সময় রাখি না। আমি একটা গান শুনলাম চুপচাপ, আমার বাগান করতে ভালো লাগে, আমি একটু বাগানে গিয়ে বসে থাকলাম। কি করলে হিল হয় সেটা খুঁজে হ্যাঁ, বের করা। আমার হিলিংটা কিন্তু আমি নিজেই খুঁজতে হবে। হ্যাঁ, অনেক ধন্যবাদ ইসমাত জাহান এবং শাহনাজ মুন্নি। আমার মনে হয় এই বিষয়গুলো দিয়ে বারবারই কথা বলার সময় এসছে, কারণ নিশ্চয়ই। মানুষ শেষ পর্যন্ত শান্তি খুঁজে ফেরে। ধন্যবাদ ইসমাত জাহান, ধন্যবাদ শাহনাজ মুন্নি, দুজনকে। এই ছিল আজকের অন্য পক্ষে। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।